নন্দী নামে একজন নন্দন এমন মন্তব্য করেছে শেষ সরকার, এবং আপনারা চন্দন নন্দীকে আকাশের চাঁদ হিসাবে পেয়েছিলেন এবং তার মন্তব্যকে একেবারে বেদ বাক্য, মহাভারতের বাক্য বলে ধরে নিয়েছিলেন। গোড়ার ডিম কিছুই হয় নাই। বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ আহমেদের বিষয়টা এক করে ফেলেন, আমি ঠিক বুঝি না। আর জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্নীতির কানাকড়ি প্রমাণিত হয়নি। শাসক বলতে পারবে না যে ঘুম থেকে উঠে আজকের দিনটা তার কেমন করে যাবে, আজকের দিনের মধ্যেও তিনি ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারেন, এটাও উনি বলতে পারেন না। তাহলে আমিও বলি, আপনিও এটা বলতে পারেন না। হয়তো তারেক জিয়াকে একদিন, হয়তো তারেক রহমানকে একদিন এখানে নিয়ে আসা হতেও পারে। আপনি যে রিজার্ভের কথা যেটা বললেন, আমি যে রিজার্ভের কথাটা গত 6 মাস ধরে বলে আসছি, আমি কিন্তু মিথ্যা বলি না, এবং রিজার্ভ কিন্তু কমে যাচ্ছে এবং প্রতি মাসে 1 থেকে $1.5 বিলিয়ন কমে যাচ্ছে। আমরা দেখছি না তো। আমি শেষ করি, আপনি তো অনেক টাইম নিছেন আজকে, আমি একটু শেষ করি। লাস্ট 7 or 8 years 8 months বলতেছেন, এটার কোনো এফেক্ট আমি দেখছি না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন করতে পারবো। আমার বলাটা আমি শেষ করি। উনি আরো ওই যে আরেকটি হলো হাসিনা আপা, আরেকটি হলো জিল্লুর ভাই দুইটা ইস্যুকে এক করে ফেলে। একটি হলো জেনারেল আজিজ আহমেদের ইস্যু, আর হলো বেনজির আহমেদের ইস্যু। এটা কিন্তু দুইটা দুই রকম। বেনজিরের বিরুদ্ধে অলরেডি তদন্ত হয়ে অনেক কিছু এসছে যে উনি দুর্নীতি করেছেন, কিন্তু আজিজ আহমেদ জিল্লুর ভাই একটি কথা এখন বললেন, হাজার হাজার টাকার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কোথায় এসছে? জেনারেল আজিজ সম্পর্কে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কোন পত্রিকা এসছে? আসেনি তো। মানব জমিনে একটা রিপোর্ট করেছে, এটা মানব জমিনের রিপোর্ট পুরানো হয়ে গেছে। এটা মতিউর রহমান সাহেব, এটা নিয়ে আলোচনা হয়ে গেছে, রিজয়েন্ডার দেওয়া হয়েছে। আমি বলি, আমি যখন বলবো আমাকে ইন্টারাপ্ট করেন না। জিল্লুর ভাই যখন বলছে আমি ধৈর্য ধরে শুনছি, আপনাদের একটু শুনতে হবে। সেটা হলো মানব জমিনের রিপোর্টে যেটা এসছে। এটা আবারও বলি, আমি যেটা বলার দরকার নাই, আমি কয়েকটা টক শোতে বলছি যে ওই রহমতুল্লাহ, এমপি রহমতুল্লাহর ছেলে রন রহমতুল্লাহর জমির উপরে, তো রহমতুল্লাহর ছেলেই কিন্তু রিজয়েন্ডার দিয়েছে, যেটা মিথ্যা। তারপরে সাভারের জমি নিয়ে যে কথা উঠেছে, সেটাও ওই জমির মালিক যিনি আছেন, যে রিজয়েন্ডার দিয়ে বলেছেন জেনারেল আজিজ বা তার ভাইদের কোনো সংশ্লিষ্টতা এখানে নাই। তো সুতরাং এটা ক্লিয়ার হয়ে গেছে কেন জিল্লুর ভাই বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ আহমেদের বিষয়টা এক করে ফেলেন, আমি ঠিক বুঝি না। আর জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্নীতির কানাকড়ি প্রমাণিত হয়নি। এই গেল এই কথা। সুতরাং এটা বারবার কেন বলা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমরা দুটো জিনিস একত্রিত করার কোনো মানে হয় না, কারণ দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আর আরেকটি জিনিস, তারেক রহমানের বিষয় বলছেন, দেখুন আপনি যেমন বলছেন যে এটা ইম্পসিবল, ইউনাইটেড কিংডমের এমন কোন ল নাই যে পলিটিক্যাল অ্যাসাইলামে যে আছে তাকে ফিরিয়ে আনা যাবে। আপনি কিন্তু বলেন যে কোন শাসক বলতে পারবে না যে ঘুম থেকে উঠে আজকের দিনটা তার কেমন করে যাবে, আজকের দিনের মধ্যেও তিনি ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারেন, এটাও উনি বলতে পারেন না। তাহলে আমিও বলি, আপনিও এটা বলতে পারেন না। হয়তো তারেক জিয়াকে একদিন, হয়তো তারেক রহমানকে একদিন এখানে নিয়ে আসা হতেও পারে। তো আমি বলছি কি, এগুলো নিয়ে আমি কোনো বিষয় নিয়ে আমি খুব সার্টেন কোনো কিছু বলতে চাই না। আপনি যেমন খুব কনভিকশন দিয়ে বলেন যে না এটা হবেই, জনগণ নেমে যাবে, অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে। আপনার কথায় জিল্লুর ভাই মনে হয় যে কালকে সকালে মুখ ধুয়েই দেখবো, আর মুখে পানি দিয়েই দেখবো, চোখ কচলিয়ে চোখে পানি দিয়েই, চোখের জ্যোতি স্পষ্ট করেই দেখবো যে ঢাকার রাস্তা জনগণের সয়লাভ হয়ে গেছে, আন্দোলন শুরু হয়ে গেছে, একদম সরকার পড়ে গেছে, আপনি যেভাবে বলেন আর কি। তো আমি এইভাবে বলি না, কারণ নাথিং ইজ সার্টেন, এভরিথিং ইজ আনসার্টেন। এগুলো এইভাবে আমি বলতে চাই না। আমারও তো একটা বয়স হয়েছে, বয়সের বিবেচনা, আমি তো আপনার সমবয়সী বা হয়তো খানিকটা বেশি। তো যাই হোক, আমি যদ্দূর হয়তো বছর তিনেকের সিনিয়র, আপনি এটাকে আমি ধরি না সিনিয়র, আমরা সমসাময়িক। সেই হিসেবে আপনিও জগৎ জীবন দেখেছেন, রাজনীতির উত্থান পতন দেখেছেন, জয়নগরী ধ্বংস, জয়ের সবকিছু, চোখ ঝলসানোর সৌন্দর্য, জয়নগরীর ধ্বংস, সবকিছুই দেখেছেন, আমিও দেখেছি। সুতরাং
আমার আপনার দেখা প্রায় একই। সুতরাং এই দিক থেকে আমরা কোনো ইয়ে করতে পারি না, কি জন্য বলে কোনো বিষয় নিশ্চিত করে কোনো কিছু আমরা বলতে পারি না। হয়তো আমরা প্রেডিকশন দিতে পারি, আমি এটাও দেই না। কেন জানেন জিল্লুর ভাই? কারণ প্রেডিকশন দিয়েছে এই যে হাসিনা আপা সাক্ষী, আজকের যিনি অ্যাঙ্কার, আমাদের দক্ষ অ্যাঙ্কার হাসিনা আপার এই টক শোতে অনেক বিশিষ্ট ব্যক্তিরা এমন প্রেডিকশন দিয়েছে যে আগামীকাল সকালবেলায় সরকার পড়েছে। এবং চন্দন নন্দী নামে একজন নন্দন এমন মন্তব্য করেছে শেষ সরকার। এবং আপনারা চন্দন নন্দীকে আকাশের চাঁদ হিসাবে পেয়েছিলেন এবং তার মন্তব্যকে একেবারে বেদ বাক্য, মহাভারতের বাক্য বলে ধরে নিয়েছিলেন। গোড়ার ডিম কিছুই হয় নাই। তো সুতরাং এই জন্যই বলি যে আই এম এ ভেরি সেন্সিবল ম্যান। I have got some experience being a particular aged person, so I am not in a position out of my experience to make a comment. আমি মন্তব্য করব না। সুতরাং সময়ও শেষ। আজকে জিল্লুর ভাইয়ের সঙ্গে আমি আপনাকে বলছিলাম না যে আমরা এতক্ষণ মিষ্টি মিষ্টি ভাষায় দুইজনকে আক্রমণ করেছি, কোনো উত্তেজনা আছে কি? সেই জন্য আরাম বোধ করি। জিল্লুর ভাইয়ের সাথে টকশো করে, সরোয়ার ভাইয়ের সাথে টকশো করে আমি আরাম অনুভব করি এবং নিরাপদ বোধ করি। এবং আমার সিনা ভাইয়ের সঙ্গে এবং আমার স্যার কলিমুল্লাহ স্যারের সঙ্গে আমার একই ধরনের আরাম বোধ কাজ করে। আজকে হাসিনা আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু বলেও ছিলাম যে জিল্লুর ভাই আসলে ভালোই হয় ব্যারিস্টার জিল্লুর বা ব্যারিস্টার সারোয়ার। হ্যাঁ আমি বলেছি তো। জিল্লুর ভাই তো আমাকে খামাখাই একটা হোস্টাইল জায়গায় দাঁড় করিয়ে দেয়, অথচ জিল্লুর ভাইকে কত মহব্বত করি, জিল্লুর ভাই এটার কোনো কনসার্নই নেন না। সেটা আমার বড় দুঃখ হাসিনা আপা। আর কি বলবো, জিল্লুর ভাই গোপালগঞ্জের ছেলে, অত্যন্ত খ্যাতিমান মানুষ, সুসন্তান। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ওনাকে মাথায় হাত বুলিয়ে আদর করত। সেই জিল্লুর ভাই বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে যেইভাবে পার্থ তোমার তীব্র তীর মারে অর্জুনের তীরের মতো, তখন আমি বড় বুকে ব্যথা পাই। জিল্লুর ভাই কেমন করে এটা পারে, আমি খুব অবাকও হই। তখনই আমি সেলুকাসকে বলি, সেলুকাস কি বিচিত্র এই দেশ। ধন্যবাদ হাসিনা।